হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানে রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা 2025 এর সেখান থেকেই আমরা কিছু কোয়েশ্চেন আনসার হচ্ছে সলভ করব, ঠিক আছে? তো এখানে আমরা স্কুল যেটা নিয়েছি, আজকে আমাদের 4 নম্বর স্কুল নিয়েছি সরিষা আর কে মিশন, মানে রামকৃষ্ণ মিশন হচ্ছে শিক্ষা মন্দির। ওকে, তো এটা হচ্ছে 215 নম্বর পেজের হচ্ছে কোয়েশ্চেন আছে, ফিজিক্যাল সায়েন্সের পার্ট এটা বা ভৌত বিজ্ঞান। তো এখান থেকে আমরা আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমরা শুরু করবো। তো স্টুডেন্ট, তোমাদের ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু যারা হচ্ছে ক্লাসগুলো দেখছো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বিকজ অফ এই ধরনের ক্লাস সেগুলো হচ্ছে তোমাদের জন্য আপকামিং হচ্ছে আসতে থাকবে এবং তার নোটিফিকেশন গুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সেই কারণে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তার সাথে সাথে তোমাদের যদি ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে অবশ্যই বা ব্যাচমেট যারা আছে তাদের সাথে শেয়ার করো, বিকজ অফ দেখো এইভাবে কিন্তু ক্লাসগুলোকে রেডি করতে হয়, আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় এবং সেই জন্য কিন্তু তোমাদের জন্য পুরোটাই ফ্রি। কিন্তু যদি তোমরা হচ্ছে একটু শেয়ার করো, যদি তোমরা হচ্ছে এটাকে লাইক করো, তোমাদের হচ্ছে কমেন্টস তোমরা হচ্ছে পাঠাও, তাহলে কিন্তু আমাদের কাজ করতে আরো বেশি সুবিধা হয়, আমরা আরো বেশি কিন্তু মোটিভেট হই। তো নাও স্টুডেন্ট, শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বলেছে ছায়া পড়ার কারণ। তো এখানে আমাদের 4টে অপশন আছে: আলোর বিচ্ছুরণ ধর্ম, আলোর সরলরেখায় চলার ধর্ম, আলোর প্রতিফলন ধর্ম আর আলোর প্রতিসরণ ধর্ম। তো ছায়া পড়ার কারণ, ছায়া পড়ার কারণ কি? এটা মেইনলি হচ্ছে আলোর সরল রেখায় চলার ধর্ম, মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর আছে মেরুজ্যোতির কারণ। মেরুজ্যোতি কেন হয়? পৃথিবীর পরিবেশ দূষণ, পরিবেশে উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয় এটা, নাকি পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব। তো বেসিক্যালি অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। দেন চলে আসো, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হলো। তো এখানে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে সেটি হলো আমাদের ইলেকট্রিক ইস্ত্রি, যেহেতু সেক্ষেত্রে নাইক্রোম তার। যদি এখানে বাল্ব হতো তাহলে আমাদের টাংস্টেন হতো। ওকে, নেক্সট চলে আসো, বলেছে পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি না বায়ু শক্তি। তো এখানে খেয়াল করে ভূতাপ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি প্রত্যেকটাই কিন্তু আমাদের পরিবেশ দূষণ রোধে সাহায্য করে। তাহলে এখানে একমাত্র জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তি পাওয়া যায়, লাইক হচ্ছে কয়লা, পেট্রোল, এগুলো জ্বালিয়ে যে শক্তি পাওয়া যায়, এগুলো কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। তারপরে চলে আসো, সৌর কোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো। তো এখানে সৌরকোষ বা সোলার, যেগুলো হচ্ছে তোমরা দেখো সোলার প্যানেল, এগুলোতে দু ধরনের কিন্তু অর্ধপরিবাহী ব্যবহার করা যেতে পারে, জার্মেনিয়াম আর সিলিকন। তো সেক্ষেত্রে অপশন এই দুটোর মধ্যে হবে। এবার দেখো, সোলার কোষে মেইনলি আমাদের সিলিকন ব্যবহার করা হয়, কারণ এটা ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে, এবং অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেই কারণে আমাদের সিলিকন ব্যবহার করা হয়। তারপরে চলে আসো হচ্ছে নিচের শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম। তো তৈলাক্ত কাগজ আলোর হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। দেন চলে আসো, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কোণ কত কোণে করে হচ্ছে অবস্থান করে। তো এখানে পেরিস্কোপ ক্ষেত্রে, যেহেতু পেরিস্কোপ তোমরা হয়তো আশা করি দেখেছো বা আমরা ক্লাস করেছিলাম যখন, তখন তোমরা দেখেছো যে এরকম একটা হচ্ছে যন্ত্র, যেখানে কিন্তু আলটিমেটলি আমাদের যে আয়না সেটা এরকম দুটো কোণ করে হচ্ছে রাখা থাকে, ঠিক আছে। এবার একটা আরেকটার সাপেক্ষে কিন্তু এখানে 45 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল করে থাকে, আর সেই কারণে আমরা বলতে পারি এখানে হচ্ছে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ 45 ডিগ্রি কোণে অবস্থান করে। ওকে, দেন দেখো, সত্য বা মিথ্যা লেখা আছে। বলেছে আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়, এটা সত্য হবে। ওকে, তারপর হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। তো প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না, এটা একদমই সত্য, কারণ এটা প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না, কিন্তু কৃত্রিম চুম্বকে আমরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে মেরু শক্তি বাড়াতে পারি। ওকে, দেন আসছে এলইডি এর পুরো নাম। তো লাইট ইমিটিং ডায়োড, এটা আমাদের ক্লাসের টেক্সট বুকেও ছিল, লাইট ইমিটিং ডায়োড। তো এটা হচ্ছে এলইডি এর পুরো নাম। চুম্বকের আকর্ষণ বল কোথায় সব থেকে বেশি? চুম্বকের আকর্ষণ বল চুম্বকের মেরুতে সব থেকে বেশি থাকে, তাহলে চুম্বকের দুই মেরুতে কিন্তু এর আকর্ষণ বল সব থেকে বেশি থাকে। দেন আসছে প্রাইমারি সেল কাকে বলে? প্রাইমারি সেল হলো এমন এক ধরনের বৈদ্যুতিক কোষ যা একবার ব্যবহার করার পর পুনরায় চার্জ করা যায় না, মানে পুনরায় রিচার্জ করা হচ্ছে যায় না, যেটা কারণে রিচার্জ মানে কি পুনরায় চার্জ, সেটাই এখানে বাংলায় বলা হয়েছে পুনরায় চার্জ করা যায় না। দেন চলে আসে হচ্ছে বায়োগ্যাসের মুখ্য উপাদান। তো বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন। অবশ্যই সংকেতটা তোমরা হচ্ছে দিতে পারলে খুবই ভালো হয়, সংকেতটা মনে রাখো CH4। ওকে, তো এখানে হচ্ছে CH4। ওকে, এটা হচ্ছে সংকেত CH4। আচ্ছা, তারপরে কি আছে? এলপিজি এর পুরো নাম কি? তো এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর সাথে আরেকটা নাম তোমরা মনে রাখো, সিএনজি। সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা এলপিজি এর সাথে সাথে মনে রাখো। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে বলে ড্যাশ, তাকে উদাসীন অঞ্চল বলে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো। বলেছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো নিয়মিত প্রতিফলনের হচ্ছে 3টি পার্থক্য। প্রথম হচ্ছে নিয়মিত প্রতিফলন সমান্তল ও মসৃণ তলে হচ্ছে ঘটে। দেন বিক্ষিপ্ত প্রতিফলন অসমান ও খসখসে পৃষ্ঠে ঘটে। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি সমান্তরাল থাকে, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়। ওকে, তারপর হচ্ছে নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব সুস্পষ্ট দেখা যায়, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব অস্পষ্ট বা দেখা যায় না। ওকে, আচ্ছা, এখানে চাইলে আমরা এদের উদাহরণগুলো দিতে পারি, লাইক হচ্ছে নিয়মিত প্রতিফলন হচ্ছে সমতল তল, মানে এখানে আমরা আয়না বলতে পারি বা
বা আমরা জলের উপরিতল বলতে পারি, যেগুলো হচ্ছে নিয়মিত প্রতিফলনের উদাহরণ। বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হিসেবে আমরা সিনেমার পর্দা বলতে পারি, বা হচ্ছে দেওয়াল বা হচ্ছে মাটির দেওয়াল বলতে পারি। ওকে, তারপরে চলে আসো অথবা কোশ্চেনে কি আছে, ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়া লোকেদের দেহে সাদা চামড়া লোকেদের থেকে বেশি ক্ষতি হয় কেন? কেন হয়? কারণ দেখো ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়া যারা, তাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকে। এবারে ইউভি রশ্মির যে ক্ষতিকারক প্রভাব সেটা কিন্তু এই মেলানিন হচ্ছে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, কিন্তু সাদা চামড়ার লোকেদের যেহেতু মেলানিনের পরিমাণ কম থাকে সেই কারণে সেক্ষেত্রে শোষণ করতে পারে না, যার ফলে হচ্ছে এই ইউভি রশ্মি হচ্ছে ওই ত্বকে ক্ষতি করে। এবং সাদা চামড়া লোকেদের ত্বকে মেলানিন কম থাকার ফলে ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাব, যেরকম সানবার্ন দেখা যায়, মানে হচ্ছে সাদা ত্বক হচ্ছে লাল হয়ে যায়। ওকে, এছাড়া হচ্ছে চর্ম ক্যান্সার বা যেটা স্কিন ক্যান্সার বলা হয়, এটাও কিন্তু অনেক সময় দেখা যায়। আচ্ছা, তারপরে চলে আসো, একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কত কোণ হবে? তো এখানে আচ্ছা, আপতিত ও প্রতিফলন রশ্মির মধ্যে কোণ কত হবে, মানে দুটো মিলিয়ে আপতিত কোণ প্লাস হচ্ছে এখানে প্রতিফলন কোণ, এই দুটোর মিলিয়ে কোণ কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো, একটি রশ্মির দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ অবশ্যই 50 ডিগ্রি হবে। অতএব আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত হবে? টোটাল 100 ডিগ্রি হবে। ওকে, নেক্সট চলে আসো, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্ব এর প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। তো এটা কিভাবে? দেখো, যে কোনো বস্তু চুম্বকের দ্বারা আকর্ষিত হলে তা সবসময় চুম্বক নয়। কেন? কারণ চুম্বক হচ্ছে আকর্ষণ দ্বারা হচ্ছে, মানে চুম্বক চুম্বককে আকর্ষণ করতে পারে, কিন্তু এখানে চুম্বক বস্তু যেগুলো, মানে চুম্বক বস্তু যেগুলো লোহা, পেরেক, এগুলোকেও কিন্তু হচ্ছে আকর্ষণ করতে পারে। কিন্তু কোনো দুটি চুম্বক একে অপরকে বিকর্ষণ করলে বোঝা যায় উভয়েরই সমমেরু রয়েছে, তারা চুম্বক। কারণ একমাত্র চুম্বক চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে, আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু বিকর্ষণ ধর্ম দেখায় না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই হচ্ছে চুম্বকের প্রকৃষ্ট প্রমাণ। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসো, বলেছে তড়িৎ চুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তো লোহার দণ্ডে তামার তার পেঁচিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে অস্থায়ী চুম্বক তৈরি হয়, একে তড়িৎ চুম্বক বলে। ওকে, নেক্সট বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় তড়িৎ চুম্বকে, তো এটা অস্থায়ী প্রকৃতির। ফার্স্ট বৈশিষ্ট্য যেটা আমরা এখানে ডেফিনেশন থেকেই পেলাম, যেটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির হবে। তারপরে তড়িৎ প্রবাহ চালু করলে চুম্বকত্ব তৈরি হয় এবং বন্ধ করলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। ওকে, আর 3 নম্বর আছে কি, এর চুম্বকত্ব বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এখানে এর চুম্বকত্ব বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি আছে দেখো, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝো, এর প্রয়োগ লেখো। তো দেখো, কোনো পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে তার চারপাশে চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে। এবং প্রয়োগ কোথায় দেখা যায়? তড়িৎ চুম্বক, ইলেকট্রিক কলিং বেল, তাছাড়া হচ্ছে মোটর, এইরকম হচ্ছে যন্ত্রে এগুলোর ব্যবহার দেখা যায়। এছাড়া হচ্ছে তোমাদের আরো ক্লাসে আমরা করিয়েছিলাম, লাইক হচ্ছে ফ্রিজের যে ডোর, সেখানে ব্যবহার করা হয় এগুলো, এরকম ক্ষেত্রে কিন্তু এগুলোর ব্যবহার আছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? তো এখানে দেখো, চীনামাটি বা প্লাস্টিক যেহেতু তড়িতের অপরিবাহী বা কুপরিবাহী আমরা লিখতে পারি এখানে, অর্থাৎ এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাই এগুলি ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ থেকে মানুষকে সুরক্ষা দেওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? তো বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের বৈশিষ্ট্য কি কি থাকা উচিত? এক হচ্ছে উচ্চ গলনাঙ্ক থাকতে হবে, 2 হচ্ছে উচ্চ প্রতিরোধ থাকতে হবে, আর তাপ সহনশীল এবং দৃঢ় হওয়া প্রয়োজন। প্রত্যেকটা কেন হয় একটু তোমাকে বুঝতে হবে, কারণ দেখো, শুধু মুখস্থ করলে কিন্তু অনেক সময় ভুলে যাবে, কিন্তু আসল কারণটা যদি বোঝো তুমি কিন্তু এটা লাইফ টাইম মনে রাখতে পারবে। লাইক দেখো, বৈদ্যুতিক বাতি যদি এটা উচ্চ গলনাঙ্ক কেন বলা হয়েছে, যে অনেকক্ষণ পর্যন্ত এর তাপ যতই বাড়ুক না কেন এটা কখনো গলবে না, সেই কারণে উচ্চ গলনাঙ্ক। তাহলে কি, এটা যদি কম তাপে গলে যেত তাহলে কি ওর মধ্যে যে ফিলামেন্ট আছে ওটা গলে কি দুটো আলাদা হয়ে যেত, আর আলাদা হয়ে যাওয়া মানে কি, যদি একটা তার থেকে এখানে আলাদা হয়ে যায় তাহলে কি তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে বাতিটা নিভে যাবে, সেই কারণে উচ্চ গলনাঙ্ক হতে হয়। দেন আসছে উচ্চ প্রতিরোধ। প্রতিরোধ মানে কি, এর মধ্যে থেকে যদি বেশি রোদ এটা সৃষ্টি না করতে পারে, তার ফলে কিন্তু বাতিটার যে উজ্জ্বল বা হচ্ছে বেশি আলো যে দেওয়া, সেই ক্ষমতা কিন্তু থাকবে না। কারণ এর মধ্যে যখন রোদ বেশি হবে তখন কিন্তু এটা তাড়াতাড়ি গরম হবে, আর তাড়াতাড়ি হচ্ছে মানে বেশি পরিমাণ হচ্ছে আলো দিতে পারবে। কারণ এই টাংস্টেন ধাতুর ধর্মই এটা, যে এটাকে যদি একটা ইনার্ট ফিলামেন্ট দেওয়া হয়, মানে ইনার্ট এনভায়রনমেন্ট যদি দেওয়া হয়, তাহলে এটা কিন্তু হচ্ছে যত রোদ বেশি হবে তত এর গ্লো করার ক্ষমতা সেটা বাড়বে। তো সেই কারণে এর প্রতিরোধ ক্ষমতাও কিন্তু উচ্চ হতে হবে। দেন 3 নম্বর আছে তাপ সহনশীল ও দৃঢ়। তো এটা অতিরিক্ত পরিমাণ যাতে তাপ সহ্য করতে পারে, এবং দৃঢ় মানে খুব শক্ত হতে হবে, যাতে এটা কোনো রকম ভাবে বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই জন্য এটাকে অতিরিক্ত তাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে, এবং তার সাথে সাথে এটা শক্ত হতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসো 7 নম্বর কোয়েশ্চেন, বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজারো বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে? তো দেখো, এখানে সমুদ্রের ধারে হাজারো বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে। প্রথম কথা দেখো,
বড় পরিমাণ জমি দরকার, কারণ এক একটা বায়ুকলের জন্য তার যে ব্লেড গুলো এটা অনেকটা করে ছড়িয়ে থাকে, ঠিক আছে। এরকম যে বায়ুকল আছে তার যে ব্লেড গুলো সেগুলো অনেকটা জায়গা নিয়ে হচ্ছে ছড়িয়ে থাকে মাটিতে। আমরা ঠিক যে জায়গায় হচ্ছে এটা ইনস্টল করছি তার থেকে অনেকটা জায়গা থেকে এটা কি থাকে, ছড়িয়ে থাকে। ওকে, এবার যখন এটা ছড়িয়ে থাকে তার জন্য কি এবার এই সোজা তুমি এর গায়ে আর একটা বায়ুকল লাগাতে পারবে না, তোমাকে ঠিক এতটার গ্যাপ রেখে এর ব্লেডের ঘোরার হচ্ছে জায়গা রেখে তবেই কিন্তু তোমাকে আরেকটা ইনস্টল করতে হবে। তাহলে এই যে ঘটনাগুলো এইগুলোর জন্য আমাদের অনেকটা পরিমাণ ল্যান্ড দরকার এগুলোকে ইনস্টল করার জন্য। প্লাস এখানে ধরে নাও সমুদ্রের কিনারে যে পর্যটক স্থানগুলো হয় সেগুলো তুমি এখানে চাইলেও হচ্ছে রাখতে পারবে না, কারণ মানুষ এখানে ঘুরতে যাবে না, যেহেতু এখানে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম শক বা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না। তো এই কারণে হচ্ছে এখান থেকে মানুষজনকে বা পর্যটক কেন্দ্র থেকে হচ্ছে এটা অবশ্যই দূরে করতে হবে এটা। এছাড়া হচ্ছে সমুদ্রে অনেক সময় সুনামি বা এই ধরনের ঘটনাও ঘটে, তো তার জন্য কি এটাকে হচ্ছে যদি একটা সুরক্ষিত দূরত্বে না করা হয় তাহলে কিন্তু এর মধ্যে হচ্ছে সেই পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে না, বা তৈরি হলো সুনামি বা এগুলো আসলে কি এটা আবার হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, এইসব ব্যাপার। তো এইগুলো আমাদের পয়েন্ট আকারে লেখা আছে। তো এখানে প্রথম পয়েন্ট কি আছে, বড় পরিমাণ জমি দরকার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতি হতে পারে। তৃতীয় বলতে পারি আমরা যন্ত্রের শব্দ দূষণ ও দৃশ্য দূষণ হচ্ছে ঘটতে পারে, কারণ এখানে দেখতে হবে জিনিসটা কি বাজে লাগবে, দূর থেকে সমুদ্রের যে ভিউটা সেটা দূষণ হবে। এটা ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের খরচ বেশি, এবং এটা বুঝতে পারছো এই যেটা বললাম যেটা ইনস্টলেশন করতে হচ্ছে খরচ হচ্ছে, প্লাস এটাকে মানে একটা সার্ভিস করতে হয়। ওকে, প্রত্যেক বছর মোটামুটি বা 6 মাস অন্তর অন্তর একটা সার্ভিস করতে হয়, যে কারণে এর হচ্ছে খরচ অনেক বেশি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? তো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কারণ এগুলি নবীকরণযোগ্য শক্তি, কখনো ফুরোয় না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে পরিবেশ দূষণও কম হয় বা প্রায় হয় না বললেই চলে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমে, কারণ জীবাশ্ম জ্বালানি দেখো একটা টাইম পর শেষ হবেই, এটা হচ্ছে আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু যদি আমরা পরিবেশ বান্ধব যে শক্তি যেগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি বলা হয়, এর সাথে সাথে আমরা বলতে পারি নবীকরণযোগ্য শক্তি, কারণ এগুলো নতুন করে আবার ব্যবহার করা হয়, তো ব্যবহার করা যায়। তো সেই কারণে এগুলো হচ্ছে কি যতদিন খুশি আমরা ব্যবহার করতে পারি, কোনো শেষ হওয়ার সম্ভাবনা নেই। যে কারণে এগুলোর উপর এগুলোর উপর যদি আমরা নির্ভর করি তাহলে জীবাশ্ম জ্বালানির উপর যে নির্ভরশীলতা সেটাও কিন্তু আমাদের কমবে। 4 নম্বর, বায়ুর পরিবর্তনের রোধে সাহায্য করে, মানে জলবায়ুর যে পরিবর্তন ঘটে আমরা অধিক পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে আদার্স যে ফ্যাক্টর গুলো হচ্ছে চেঞ্জ হয় সেগুলো কিন্তু হবে না, যার ফলে আমাদের পরিবেশ পরিবর্তন হচ্ছে রোধে সাহায্য করবে। 4 নম্বর দেখো বলেছে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি ঘটনা ঘটতে পারতো। তাহলে পৃথিবী যদি বিরাট চুম্বক না হতো সেক্ষেত্রে কিন্তু চুম্বক ক্ষেত্র না থাকার জন্য সৌরঝড় বা সূর্য থেকে আসে যে ক্ষতিকারক কণা সেগুলো কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে সহজেই প্রবেশ করতো, তার ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হতো। 1 নম্বর। 2 নম্বর, কম্পাস কাজ করতো না, সেক্ষেত্রে আমাদের দিক নির্ণয় হচ্ছে করতে অসুবিধা হতো বা এই কাজটা হচ্ছে কঠিন হয়ে যেত। 3 নম্বর, মেরুজ্যোতি সৃষ্টি হতো না, কারণ মেরুজ্যোতি কিন্তু আমাদের পৃথিবীর চুম্বক হওয়ার কারণেই সৃষ্টি হয়, তো সেটা হতো না। তারপরে 4 নম্বর, স্যাটেলাইট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতো সৌর বিকিরণের ফলে, যেটা আমরা এখানে বললাম যে সূর্য থেকে আসে যে রেডিয়েশন বা ইউভি রে, এগুলোর ফলে জীবজগৎ যেমন ক্ষতি হতো তার সাথে সাথে যে স্যাটেলাইট আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তো সেই কারণে বলতে পারো যে পৃথিবী যদি বিরাট চুম্বক না হতো তাহলে এই সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হতো। ওকে, লাস্ট আসছে দেখো অথবা তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। তো তড়িৎ চুম্বকের শক্তি হচ্ছে 4টি উপায়ে বাড়ানো যেতে পারে। 1 হচ্ছে কুণ্ডলিতে কয়েলের পাক সংখ্যা বাড়িয়ে, 2 হচ্ছে কুণ্ডলিতে প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে, 3 হচ্ছে কুণ্ডলীর কেন্দ্রে নরম লৌহদণ্ড ব্যবহার করে, 4 হচ্ছে তড়িৎ প্রবাহ চালানোর সময়কাল বাড়িয়ে। তাহলে এই উপায়ে কিন্তু আমরা হচ্ছে একটি তড়িৎ চুম্বকের শক্তিকে বৃদ্ধি করতে পারি। ওকে, তো আই হোপ এতটা পুরোটা বুঝতে পেরেছো তোমরা। তো এই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো তোমাদের যদি এই অধ্যায় রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ব্যাচমেট যারা আছে তাদেরকে কিন্তু ক্লাসগুলো শেয়ার করো, কারণ বেসিক্যালি তোমরা প্রত্যেকেই জানো যে এই ক্লাসগুলো রেডি করতে কিন্তু অনেকটাই টাইম এবং এফোর্ট লাগে। তো সেই কারণে তোমরা যদি শেয়ার করো তাহলে আমাদের কিন্তু কাজটা করতে অনেক বেশি আমরা মোটিভেটেড হই এবং কাজগুলো করে আমরা হচ্ছে মজা পাই। ঠিক আছে।